আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ সম্ভব হয়নি মুক্তিযুদ্ধের স্বপ্নলালিত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নতুন দেশ গড়ার সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। ৭১-এ আওয়ামী নেতাদের মতো ২৪০০ কর্মীদের ফেলে পালিয়েছে শেখ হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি। নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, স্বস্তির ঈদ যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। আজ থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রি। এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আছেন নিবিড় পর্যবেক্ষণে। সুস্থতার জন্য দোয়া কামনা ক্রিকেট বিশ্বের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে নামী কাশ্মীরি বিউটি সোপ, নমুনা পরীক্ষায় পাওয়া গেছে কাপড় কাচার সাবান। কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা বিএসটিআই এর। এবারে বিস্তারিত। নতুন বাংলাদেশ করার সুযোগ বৃথা হতে দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ৭১-এর লক্ষ্য হলেও সেই সমাজ এখনো প্রতিষ্ঠা হয়নি। এ সময় জাতির জন্য অবদান রাখা ব্যক্তিদের প্রতি জীবদ্দশায় সম্মান দেখানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হয় এবার ৭ জনকে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরউদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ পান স্বাধীনতা পদক ২০২৫। তবে ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় পদক নেননি বদরউদ্দিন মোহাম্মদ ওমর। তার পদকের রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বাকি ৬ জনই পান মরণোত্তর পদক। তাদের পরিবারের সদস্যরা পদক নেন প্রধান উপদেষ্টার কাছ থেকে। আমার আব্বা বলতেন, পুরস্কার পাওয়া বা না পাওয়ার উপর সাহিত্য নির্ভর করে না, তবে পুরস্কার কিছু সাহিত্যকে চিনতে সাহায্য করে। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার পাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। শেষে আমার একটাই চাওয়া, দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়। এ সময় মৃত্যুর পরে নয়, জীবদ্দশায় সময় মতো গুণীদের সম্মান দেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। তাদের কথা তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। ড মোহাম্মদ ইউনূস ১৯৭১ সালের ২৫শে মার্চ বাঙালির উপর নির্মম হত্যাকাণ্ডের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য পূরণ হয়নি এখনো। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ও জানান তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবাধিকার নিশ্চিত হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লুটপাট রাত পোহালি ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, রং তুলির কাজও শেষ। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধি শেখ বাশারে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতি বহন করা জাতীয় স্মৃতিসৌধ সেজেছে অপরূপ সাজে। ২ সপ্তাহ ধরে শতাধিক কর্মী কাজ করেছেন স্মৃতির এই মিনার ধোয়ামোছা ও সাজসজ্জায়। লাল সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলো থেকে যেন ছড়াচ্ছে রক্তিম আভা। স্মৃতিসৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। ২৬শে মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক করে ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ১৬ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এবং ২৬ তারিখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে তৎপর রয়েছেন গোয়েন্দারা। পুরো স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিং এ, রুট লাইনিং, রুফটপ। মুক্তিযুদ্ধের চেতনায় এই জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে উড়াবে লাল সবুজের পতাকা, এমনটি প্রত্যাশা এবারের স্বাধীনতা দিবসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই তাদেরকে আর গণতন্ত্রের সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, এটি প্রতিহত করতে হবে। জনগণের ভোটে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট মইনুল আহসানের। ১৯৭১-এর ২৫শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে নিরীহ বাঙালিদের ফেলে তৎকালীন আওয়ামী লীগ নেতারা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, ২৪-এর গণ অভ্যুত্থানেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের একইভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের সাড়া না পেয়ে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এরা বিএনপির সমকক্ষ নয়, সুতরাং আমি তাদেরকে সমকক্ষের ভূমিকায় এনে আমার সুযোগ সৃষ্টি করে দেওয়ার কোনো সুযোগ নাই। নীতি নির্ধারকরা আরো বলেন, সংস্কারের উসিলায় জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। নানাভাবে উসিলা সৃষ্টি করা হচ্ছে, যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়,
তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বা কোনো অপকর্মে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। যানজট অতিরিক্ত ভিড় এড়াতে আগেভাগেই বাড়ি যাচ্ছেন অনেকে। যতই ঈদ এগিয়ে আসছে ততই যাত্রীর চাপ বাড়ছে ট্রেনে, বাসে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। খায়রুল ইসলামের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই আনন্দ ও খুশিকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করার জন্য নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত ভিড় আর যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। উত্তরবঙ্গে যারা যায় তাদের জন্য অনেক কষ্টকর এবং অনেক রাস্তায় জ্যাম থাকে, গাড়িতে জ্যাম থাকে। এজন্য চাচ্ছি যে এরকম ভোগান্তির মধ্যে যাতে না পড়তে হয়। আমি তো ভাবছিলাম টিকিট হয়তো পাবো না, কিন্তু টিকিট পাইলাম। এই যে যাত্রা, বাড়িতে পরিবারের সাথে ঈদটা কাটাবো, এটা তো আমার জন্য খুবই খুশির আর হচ্ছে যে উৎফুল্লিত একটা বিষয়। 144টার মধ্যে টিভিতে পাই নাই তো, একটার মধ্যে কেমনে পাবো, তো খুঁজে একটা বার দিয়ে দেখি, পরে টিভি দেওয়ার লোক কাজ হয়েছে। টিকিটটা আমি অনলাইনে কাটছি, 2টার দিকে টিকিট ছাড়ছে, তো সাথে সাথেই কাটা লাগছে, না হলে টিকিট আর নাই। সবাই মিলে শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে ঈদ করব, এটা অনেক ভালো লাগছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানালেন, যথাসময় ছাড়ছে ট্রেন। পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি। 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ভৈরবের, ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে। আমাদের কোনো রকমের, আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান রেলওয়ের এই কর্মকর্তা। এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেল স্টেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে। এদিকে এখনো যাত্রীদের চাপ নেই বাস কাউন্টারগুলোতে, অনেকটা অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া এই দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই দুজনকে নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 7। হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে গতকাল নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন মন্ত্রণালয় সোমবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। তামিম ইকবালের সুস্থতা কামনা করে তার জন্য দোয়া চেয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। মাশরাফি, সাকিব আল হাসান থেকে শুরু করে বর্তমান সতীর্থ চলচ্চিত্র অঙ্গনের তারকা কেউ বাদ যাননি তামিমের জন্য প্রার্থনা করতে। বিদেশি ক্রিকেটাররাও বলেন, দ্রুতই যেন মাঠে ফেরেন দেশসেরা ওপেনার। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে রিং পরানোর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রিপোর্ট করছেন SM আশরাফ। দেশের জন্য কম লড়াই করেননি তামিম ইকবাল। ক্রিকেট ইনিংসে বহুবার তার ভক্তদের হাসিয়েছেন, কিন্তু আজ সেই ভক্তদের মন ভালো নেই। হার্ট অ্যাটাকের পর অসুস্থ হয়ে তাদের প্রিয় ক্রিকেটার এখন হাসপাতালে। এমন দিনে কোনো অভিমান নেই। সাকিব আল হাসান একসময়ের প্রাণের বন্ধু তামিম ইকবালকে উদ্দেশ্য করে লেখেন, বন্ধু, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে লেখেন, মহান আল্লাহ তার সহায় হন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও তামিমের দ্রুত আরোগ্য কামনা করেন। হামজা দেওয়ান চৌধুরীও সুস্থতা কামনা করেন তামিমের।
I'm so sorry to have seen the news about my fellow countryman Tamim Iqbal. I just want to send my best wishes to him and his family. So inshallah he'll return to full recovery. আতাহার আলী খান সবার কাছে দোয়া চেয়েছেন। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং লেখেন, এর আগেও তুমি কঠিন সময় থেকে ফিরে এসেছো, শক্ত থাকো চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলেন, মাঠে যেভাবে যুদ্ধ করেছো সেভাবে লড়াই করো তামিম। ঢাকাই সিনেমার নায়ক সাকিব খানও দোয়া চেয়েছেন, লিখেছেন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে তামিমকে। সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই ক্রিকেটার। দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসকরা বলেন কিছুটা সুস্থ আছেন তামিম, কথা বলেছেন পরিবারের সাথে। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথে আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টাতে আমরা সাথে আলাপ করেছি, যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বিউটি সোপের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ কাশ্মীরি বিউটি বাই জেনিয়াথের স্যাফরন গোট মিল্ক সোপের বিরুদ্ধে। খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরি জাফরান দিয়ে সাবান তৈরির কথা বললেও নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান। বিএসটিআই এর সনদের আড়ালে নিম্নমানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণ শাস্তিযোগ্য অপরাধ বলে জানান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। অনেক কাস্টমারই জানান তাদের অনেক ডিপ স্পট মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে, কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরাও নিলাম, কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা সহজ আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এর পরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারে এমবিবিএস পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করেছে আদ্দিন মেডিকেল কলেজ। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে পাশের হার 82%। অন্যদিকে বসুন্ধরা আদ্দিনে পাশ করেছে 94% শিক্ষার্থী। যেখানে এমবিবিএস পাশ করাই দুরূহ, সেখানে 85% বেশি নম্বর পেয়ে 26 জন অর্জন করেছে বিরল অনার্স মার্কস। সংশ্লিষ্টরা বলছেন, এমন সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম আর শিক্ষার্থীদের কঠিন অধ্যবসায়।
ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এবারের প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় অংশ নেন আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ এবং বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের 144 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 123 জন। প্রতিষ্ঠান দুটির গড় পাশের হার 86%। শুধু তাই নয়, 85% বেশি নম্বর পেয়েছেন দুই কলেজের মোট 26 জন দেশি বিদেশি শিক্ষার্থী। সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত দেশি বিদেশি সব ধরনের স্টুডেন্টসের একসাথে কম্পিটিটিভ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের বাচ্চারা অ্যানাটমিতে 18টা অনার্স পেয়েছে, ফিজিওলজিতে 1টা, এবং কৃতিত্বের সহিত সকল বিষয়ে 82% এবং শুধু আমার অ্যানাটমি সাবজেক্টে 96% পাস করেছে। জুলাই বিপ্লবের সময় আমাদের বাচ্চাদের লেখাপড়া খুব হ্যাম্পার হয়েছে, সেটা পোষায় নেওয়ার জন্য আমরা 4 মাস এক্সট্রা ক্লাস নিয়েছি। শিক্ষার্থীরা বলছেন, হাতে কলমে উন্নত ও আধুনিক পাঠদানের কারণেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা যখন দেখে দেখে পড়ি, যখন আমাদের মডেল আছে, যে স্কেলেটন আছে, এগুলোতে যখন আমরা দেখে দেখে পড়ি, এগুলো অনেক সহজ হয়। আর ব্যাপারগুলো the teachers and professors who have been constantly guiding us throughout this year. MBBS is a really tough job and they make this first professional is too hectic also, but they make it very easy. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান জানিয়েছেন, ছোট ছোট গ্রুপে শিক্ষার্থীদের ভাগ করে বিশেষ পাঠদান পদ্ধতি অনুসরণ করায় সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে। যারা পিছনে পড়ে থাকে তারাও যাতে উঠে আসে, সেই জন্য বিশেষ শ্রম দেওয়া হয়। তো আমরা সকলের জন্য চেষ্টা করি এবং আমরা এই যাতে করে ভালো রেজাল্ট হয়। গ্রামে গঞ্জে এখনো অনেক ডাক্তার প্রয়োজন, যেখানে যে আমাদের ডাক্তাররা সার্ভিস দিতে পারবে, অনেক স্কোপ আছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা। রোববার পরীক্ষার ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল দল। চাপে থাকলেও দলের সবাই শান্ত আছে বলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। AFC এশিয়ান কাপ বাছাই পর্বে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর 1 দশকের বেশি সময় পার হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি লাল সবুজের দলের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পেয়ে ভারতকে হারানোর ছক কষছেন জামাল ভুঁইয়ারা। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামজা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's going to be hard, but we will give our best. মুখোমুখি লড়াই ভারতের 16 জয়ের বিপরীতে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। 13টি ম্যাচ ড্র হয়েছে। জামাল জানান, হামজাকে পেয়ে দল বুস্ট আপ হয়েছে। জয় ভিন্ন কিছুই ভাবছেন না তারা। আমি মনে করি মানে the mentality in the group in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি। আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তারা আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট। এর আগে 2021 সালের জুনে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল লাল সবুজের দল। এবার অন্যরকম উজ্জীবিত এক দল নিয়ে মাঠে নামবে হামজা জামাল তপুরা। ব্যতিক্রমী এই ম্যাচে জয় চাইছেন সবাই। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজও সম্ভব হয়নি মুক্তিযুদ্ধের স্বপ্ন লালিত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নতুন দেশ গড়ার সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। ৭১-এ আওয়ামী নেতাদের মতো ২৪০০ কর্মীদের ফেলে পালিয়েছে শেখ হাসিনা। মন্তব্য মির্জা ফখরুলের। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি।
নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, স্বস্তির ঈদ যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। আজ থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রি। এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ দেশসেরা ওপেনার তামিম ইকবাল আছে নিবিড় পর্যবেক্ষণে। সুস্থতার জন্য দোয়া কামনা ক্রিকেট বিশ্বের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8nbangla news।